আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন জুলাই যোদ্ধার হৃদয়। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ। কমছে মাংসের দাম, বেড়েছে সবজি এবং মাছের দাম। রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো নিয়ে ধোঁয়াশা, প্রেস সচিব। 7 জেলায় মৃদু তাপপ্রবাহ, আরও বাড়তে পারে তাপমাত্রা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? গাজায় হত্যাযজ্ঞ চলছেই, 24 ঘন্টায় নিহত আরও 86। কবর জিয়ারতের জন্য পরিবারের আর কেউ রইল না। পরিচয় মিলল কার্টুনেই পাওয়া মরদেহের অংশগুলোর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় মারা গেছেন। হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশা চালক আনসার হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে ঢাকায় শ্রমিকের কাজ করলেও পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী হয়ে ওঠেন তিনি। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, 2024 সালের 18 জুলাই ঢাকার যাত্রাবাড়িতে জুলাই বিপ্লবের সময় হৃদয়ের মাথায় পুলিশের 3টি গুলি লাগে। তৎকালীন সরকারের কঠোর দমন নীতির কারণে তিনি দীর্ঘদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হন। সরকার পরিবর্তনের পর 5ই আগস্ট হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা থেকে 2টি গুলি অপসারণ করা গেলেও একটি গুলি জটিল স্থানে থাকায় তা আর অপসারণ সম্ভব হয়নি। হৃদয়ের পরিবার জানায়, গত 2 এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হৃদয়। মাথা ব্যথা ও জ্বর তীব্র হলে 4 এপ্রিল দুপুরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকগণ অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে বিকেলবেলা তার মৃত্যু হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার 5 এপ্রিল উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনার আবির্ভাব ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে, পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। ঈদের পর এখনও জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজারগুলো। শনিবার সকালে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, নেই সেই চিরচেনা ভিড়। বেশিরভাগ দোকানপাট এখনও খোলেনি। তবে শুধু এই বাজারই নয়, রাজধানীর শান্তিনগর, নিউ মার্কেট, পুরান ঢাকার শ্যামবাজার, অন্যান্য কাঁচা বাজারগুলোর প্রায় একই চিত্র। সরবরাহ সংকটে অজুহাতে হঠাৎ বেড়েছে সবজির দাম, বাড়তি মাছের দাম, যা ঈদের আগেও 180 থেকে 190 টাকা ছিল। পরিস্থিতি এমন, 1 কেজি পাঙ্গাস কিনতে ক্রেতার 200 থেকে 220 টাকা গুনতে হচ্ছে, যা ঈদের আগে ছিল 180 টাকা, 150 টাকা। তবে কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। শনিবার 5 এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট ও শান্তিনগর বাজারে খোঁজ নিয়ে ঈদের পরের নিত্যপণ্যের বাজারের এ চিত্র লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা বলছেন, পবিত্র ঈদ উল ফিতরের বন্ধের কারণে অনেক মানুষ এখনও রাজধানীতে ফেরেননি। আবার অনেক ব্যবসায়ীও ঈদ করতে গ্রামের বাড়ি গেছেন। সব মিলিয়ে বাজারে কেনাবেচা কম। তবে ঈদের ছুটি শেষে এ সপ্তাহে বাজার জমে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 5 এপ্রিল নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, বার্মিজ সামরিক জান্তাকে খুশি করার জন্য তথাকথিত মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার ও কিছু কূটনৈতিক রোহিঙ্গাদের জন্য এক নতুন নাম তৈরি করেছিলেন FDMN, অর্থাৎ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক। তিনি আরও বলেন, এই শব্দটি আসলে বার্মিজ গণহত্যার মূল আখ্যানকে মেনে নেওয়ার একটি কৌশল, যেখানে রোহিঙ্গাদের অস্তিত্বই অস্বীকার করা হয়। কিন্তু বাস্তবতা হলো রোহিঙ্গারা কোনো FDMN নয়। তারা শতাব্দী প্রাচীন ইতিহাস, শিল্প ও সংস্কৃতির ধারক একটি জাতি। FDMN শব্দটি ব্যবহার করে তাদের প্রকৃত পরিচয়, সম্মান ও অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা করা হয়েছে। প্রেস সচিব বলেন, চীনের কুনমিং শহরে এবং ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার যখন মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে আলোচনা করে, তখন তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার জনগোষ্ঠীকে তাদের প্রকৃত পরিচয়ে পরিচিত করে রোহিঙ্গা হিসেবে। দেশের 7 জেলায় মৃদু তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি 4 বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার 5 এপ্রিল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়। পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বাকি বিভাগগুলোতে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানা যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড। 109 স্কোর নিয়ে দেশটি শীর্ষে অবস্থান করছে। এর ফলে এ দেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের 176টি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে 38 স্কোর পেয়ে বাংলাদেশে রয়েছে 181তম স্থানে। দেশটির পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন বিশ্বের 50টি দেশে। কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট পাসপোর্টের বৈশ্বিক মানের হালনাগাদ তালিকা প্রকাশ করে। সেখান থেকে এ তথ্য জানা যায়। বিশ্বের 200টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বিদেশে বসবাসরত বাসিন্দাদের উপর নির্ধারিত করে দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ 5টি সূচকের উপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করা হয়েছে। নোমাডের হালনাগাদ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড এবং গ্রিস। দেশগুলোর প্রাপ্ত স্কোর 108.5 আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পর্তুগাল ও মাল্টা। দেশগুলোর স্কোর যথাক্রমে 108 ও 107.5। এই তালিকায় বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল, স্কোর 39.5 এবং পরে আছে মিয়ানমার, স্কোর 37.5। অপর দুই প্রতিবেশী দেশ ভারতের অবস্থান সূচকে 148তম, স্কোর 47.5 এবং পাকিস্তানের অবস্থান 195তম, স্কোর 32। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও 86 ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 287 জন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট 50,609 জন। এতে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত 50,609 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত আরও 287 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে 1,15,063 জনে পৌঁছে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে অবস্থান করছে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় 1249 জন এর বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় 3,500 জনেরও বেশি আহত রয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলার চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। কবর জিয়ারতের জন্য পরিবারের আর কেউ বেঁচে থাকলো না। কথায় আছে, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু সম্প্রতি এমনই এক দুর্ঘটনা ঘটল যেখানে পরিবারের কান্না করারও কেউ অবশিষ্ট রইল না। মা, বাবা, 2 বোনের পর মৃত্যুর কাছে হার মানলেন পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য কলেজ ছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা। গত বুধবার 2রা এপ্রিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুন্তি জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় রফিকুল ইসলাম শামীম, তার স্ত্রী লুৎফুন্নাহার সুমি এবং 2 মেয়ে আনিসা আক্তার ও লিয়ানা। তবে সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান পরিবারের একমাত্র সদস্য প্রেমা। 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার আর ঘুম ভাঙেনি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার 4 এপ্রিল দুপুর 12টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেমা। সড়ক দুর্ঘটনায় প্রেমার মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিন দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার আর ঘুম ভাঙেনি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার 4 এপ্রিল দুপুর 12টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেমা। সড়ক দুর্ঘটনায় প্রেমার মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরও জ্ঞান ফেরাতে সব ধরনের চেষ্টা চালান চিকিৎসকগণ। প্রথমে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই প্রথম রোগী হিসেবে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় 3 দিন চিকিৎসাধীন থাকলেও তার জ্ঞান আর ফেরেনি। চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশেই চলে যান প্রেমা। মা, বাবা ও 2 বোনের পর তার মৃত্যুর মধ্যে দিয়ে এই পরিবারটির আর কেউ বেঁচে থাকলো না। এ নিয়ে লোহাগড়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি স্কুলের পাশে ও ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় কার্টুনের পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা। সবুজের মামা মহসিন মিয়া মরদেহ শনাক্ত করেন। শুক্রবার 4 এপ্রিল বিকেলে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে সংলগ্ন লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে কার্টুনের ভেতর পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মাথা ও গলা থেকে কোমর পর্যন্ত খণ্ডিত অংশ পাওয়া যায়। পুলিশ জানায়, সবুজ মোল্লা সাভারের জাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশ্যে মরদেহ টুকরো টুকরো করেছিল। শুক্রবার সকাল 10টার দিকে স্থানীয় লোকজন কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় পলিথিনে মোড়ানো একটি খণ্ড কুকুরকে টানাটানি করতে দেখেন। সেখানে মানুষের শরীরের অংশ দেখা যায়। পরে স্থানীয় লোকজন 999-এ কল করে জানালে ঘটনাস্থলে যান কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যগণ। আলামত যেন নষ্ট না হয় সে কারণে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করে সিআইডি ও পিবিআই এর বিশেষজ্ঞ টিম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটি দুর্ঘটনা একটি সারা জীবনের কান্না। সবাই সাবধানে পথ চলবেন। রাস্তা পারাপারে অবশ্যই মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।